পার্ট 1 শেষ করার পর এখন আমাদের দায়িত্ব হলো পার্ট 2টা ঝটপট শেষ করে ফেলা, তারপর আমাদের চ্যাপ্টারের যত ম্যাথ আছে এমসিকিউ আছে সব শেষ করে ফেলা, তাই না? আচ্ছা, তো প্রথমত আমরা এখন পার্ট 2তে যা পড়বো প্রথমত সেটা হলো আয়নিক বন্ধন। কি বন্ধন? আয়নিক বন্ধন। আচ্ছা, চ্যাপ্টার 4-এ আমরা দেখব যে ধাতু এবং অধাতু। ঠিক আছে, ধাতু মানে হলো আমি যদি একদম ব্রিফলি বলতে চাই, আমাদের যদি একটা পর্যায় সারণী হয়, এটা পর্যায় সারণী একদম বাম দিকের যে মৌলগুলো আছে সেটাকে আমরা কি বলবো? ধাতু। এবং ডান দিকের যে মৌলগুলো সেটাকে আমরা কি বলবো? অধাতু। কি বলবো? এই যেগুলো এগুলো আছে আমাদের কি, এগুলোকে আমরা বলবো ধাতু, এগুলোকে আমরা কি বলবো? অধাতু। ঠিক আছে, ধাতু অধাতু আশা করি বুঝতে পারছো। এই ধাতু আর অধাতু বুঝতে পারলে চলো আমরা এখন সামনের দিকে যাই। ঠিক আছে, এখন মনে রাখতে হবে আয়নিক বন্ধন। আচ্ছা, বন্ধন বন্ধন মানে কি? দুটো জিনিসকে জোড়া লাগানো, তাই না? আচ্ছা, এখন এই যে পানি, আমরা দেখি পানি, তারপর হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই যে অনেকগুলো, তারপর সোডিয়াম ক্লোরাইড, খাবার লবণ যেটা, এরকম অনেক মৌল আছে, তাই না? ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অনেক মৌল আছে না? এবং এই যে মৌলগুলো যে আছে এগুলা কি বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে? কারণ আমরা জানি বন্ধন ছাড়া কি হওয়া পসিবল না, যৌগ গঠিত হওয়া পসিবল না। কোন একটা বন্ধনের মাধ্যমে কি হয়েছে? এই যৌগগুলো গঠিত হয়েছে। আচ্ছা, এখন দেখো আয়নিক বন্ধন মনে রাখতে হবে, আয়নিক বন্ধন গঠিত হয় আমার কিসের মাধ্যমে জানো? ধাতু প্লাস কি অধাতু। কিসের মাধ্যমে? ধাতু প্লাস অধাতু এর মাধ্যমে। ঠিক আছে, ধাতু এবং অধাতুর মাধ্যমে কি গঠিত হয়? আয়নিক বন্ধন। এই যে আয়নিক বন্ধন। ঠিক আছে, ধাতু প্লাস অধাতু মিলে কি বন্ধন গঠন করে? আয়নিক বন্ধন। আচ্ছা, ধাতু জানি বলছিলাম কোনগুলা? পর্যায় সারণীর বাম দিকের গুলা। পর্যায় সারণীর বাম দিকের গুলো কি আসলে? ধাতু, তাই না? আমরা মনে রাখবো যে ধাতুগুলো ইলেকট্রন কি করে? ত্যাগ করে। এই যে বাম দিকের মৌল কি সোডিয়াম আছে না? আচ্ছা, সোডিয়াম কি ইলেকট্রন গ্রহণ করে না ত্যাগ করে? ত্যাগ করে। ঠিক আছে, তাহলে যারা ইলেকট্রন ত্যাগ করে তারা কি অ্যানায়ন না ক্যাটায়ন? আমরা আগের ক্লাসে পড়ছিলাম, তাই না? কি ছিল? ক্যাটায়ন। ঠিক আছে, আর যারা ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে আমরা কি বলবো? অ্যানায়ন। ঠিক আছে, তাহলে ধাতুকে আমরা কি বলতে পারি? ধাতু মানে হইলে বলতে পারি আবার ক্যাটায়ন, আর অধাতু মানে কি আবার বলতে পারি? ক্যাটায়ন, তাই না? তো অ্যানায়ন আর ক্যাটায়নের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় সেটাকে আমরা কি বলতে পারি? আয়নিক বন্ধন গঠন বলতে পারি, তাই না? আচ্ছা, একটা ধাতুর নাম বলতো দেখি। ধাতুকে বলছিলাম যে পর্যায়খানে বাম দিকের গুলো, তাহলে সোডিয়াম বলতে পারি, সোডিয়াম। এটা অধাতুর নাম বলতো দেখি। অধাতুর নাম বলতে পারি ক্লোরিন। তো সোডিয়াম আর ক্লোরিন মিলে কি তৈরি করে? সোডিয়াম ক্লোরাইড। শেষ। তাহলে এটা কি বন্ধন? আয়নিক বন্ধন। কারণ কি সোডিয়াম একটা ধাতু, ক্লোরিন একটা কি অধাতু। ঠিক আছে, আচ্ছা, তারপর আমি যদি বলি যে ম্যাগনেসিয়াম প্লাস কি ক্লোরিন মিলে কি কি তৈরি করবে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এখন মনে রাখবা ক্লোরিনের যোজনী কত? 1 আসবে ম্যাগনেসিয়ামের কাছে, আর ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2। এই যে যাবে ম্যাগনেসিয়ামের কাছে, এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাই আমরা 2 দিয়ে দিলে আমার সমতা হয়ে যাচ্ছে, রাইট? সমতা মানে কি? আমরা জানি দুই পাশে অনুসংখ্যা সমান করাটাকে আমরা কি বলি? সমতা বলি। তো এগুলো আমাদের পরের ক্লাসগুলোতে আসবে না, সমস্যা নেই, জাস্ট এতটুকু দেখা রাখো। ঠিক আছে, আচ্ছা, আমি যদি বলি যে অ্যালুমিনিয়াম এবং আমার যদি ক্লোরিন যুক্ত হয় তাহলে কি হবে? অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড হবে। কারণ কি অ্যালুমিনিয়াম যোজনী 3 আর ক্লোরিনের যোজনী কত? 1। লেখাটা 3 দিতে পারি। এখন দেখো এই প্রত্যেকটা যৌগ যে আমি লিখলাম, প্রত্যেকটা মৌল আর মৌল মিলে যে যৌগ তৈরি হইলো, এই প্রত্যেকটার মধ্যে একটা কিন্তু আমাদের ধাতু, এই সিরিয়ালগুলো সব ধাতু, এবং এই সিরিয়ালগুলো কি অধাতু। এই সিরিয়ালগুলো কি অধাতু। তাহলে ধাতু আর অধাতু মিলে কি তৈরি করছে? আমার এই যে বন্ধনগুলো তৈরি করছে না, এই যে বন্ধনগুলো, এই যৌগগুলো গঠন করছে, এগুলোকে আমরা কি বলি? আয়নিক বন্ধন। কি বলতে পারি? এই যৌগগুলো কিসের মাধ্যমে তৈরি হয়েছে? এই যৌগগুলো তৈরি হয়েছে আয়নিক বন্ধনের মাধ্যমে। কিসের মাধ্যমে? আয়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে। ঠিক আছে, তাহলে আয়নিক বন্ধন বোঝা গেছে ভাইয়েরা? আয়নিক বন্ধন মানে হইলো সোডিয়াম যেমন একটা ধাতু আর একটা অধাতু মিলে যে বন্ধন গঠন করে সেটাকে আমরা কি বলি? আয়নিক বন্ধন বলি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আয়নিক বন্ধনে দেখো তো সোডিয়াম কি প্লাস না মাইনাস? বলছিলাম আমরা সোডিয়াম হলো একটা প্লাস আর ক্লোরিন কি একটা মাইনাস। তাহলে এখানে প্লাস আর মাইনাস আছে, তার মানে কি প্লাস আর মাইনাস যখন থাকবে তখন অ্যাকচুয়ালি আমরা কি বলতে পারি? প্লাস আর মাইনাস তার মানে কারেন্ট রিলেটেড কিছু একটা আছে, তাই না? কারেন্ট রিলেটেড কিছু একটা আছে। তো মনে রাখবা প্লাস আর মাইনাস যখন থাকবে তাহলে এখানটা কারেন্টের একটা উদ্ভব হইতে পারে, রাইট? তো কারেন্টের যেহেতু উদ্ভব হইতে পারে এই জন্য আয়নিক বন্ধনের আরেকটা নাম হইলো তড়িৎযোজী বন্ধন। আমরা জানি তড়িৎ মানে হলো বিদ্যুৎ আর বিদ্যুৎ মানে হলো কারেন্ট, তার মানে আয়নিক বন্ধন আরেকটা নাম হইলো কি? তড়িৎযোজী বন্ধন। ঠিক আছে, এবং এখানে পরমাণুগুলো যে যুক্ত থাকে একটা বন্ধনের মাধ্যমে, একটা বলের মাধ্যমে যুক্ত থাকে। কিসের মাধ্যমে যুক্ত থাকে? বলের মাধ্যমে। তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। ঠিক আছে, এটাকে আমরা বলি ইলেকট্রোস্ট্যাটিক বলও বলতে পারি। ঠিক আছে, কি বলতে পারি? ইলেকট্রোস্ট্যাটিক বল। তাদের মধ্যে যে ইলেকট্রিকের কারণে যে আমার আকর্ষণটা হয়। ঠিক আছে, তো বইয়ের মধ্যে দেখে নিবা, বইয়ের মধ্যে সুন্দর করে এই লাইনগুলো লেখা আছে।
ঠিক আছে ভাইরা? তো অ্যানায়ন আর ক্যাটায়ন মিলে যে বন্ধন গঠন করে সেটাকে আমরা বলতে পারি আয়নিক বন্ধন, এবং ধাতু আর অধাতু মিলে যে বন্ধন গঠন করে সেটাকে আমরা বলতে পারি আয়নিক বন্ধন। অনেকভাবে বলা যায়, ঠিক আছে? অনেকভাবেই সংখ্যাগুলো পরীক্ষায় আনসার করতে পারবা যে পরীক্ষায় আসে। আচ্ছা, এরপর যেটা সেটা সমযোজী বন্ধন। আচ্ছা, আয়নিক বন্ধন জানে কি ছিল? ধাতু প্লাস অধাতু। কি ছিল? ধাতু প্লাস অধাতু। সমযোজী মানে হইল অধাতু প্লাস অধাতু। কি বলছি? অধাতু প্লাস কি? অধাতু। বুঝা গেছে ভাইয়েরা? অধাতু প্লাস অধাতু মিলে কি বন্ধন গঠন করবে? সমযোজী বন্ধন গঠন করবে, ঠিক আছে? সমযোজী বন্ধনের প্রথম ওয়ার্ড কি? দন্তস্ব। দন্তস্বতে আরেকটা ওয়ার্ড মনে রাখবো, শেয়ার। কি মনে রাখবো? শেয়ার। বুঝতে পারছি ভাইয়েরা? শেয়ার তার মানে ইলেকট্রন যেই বন্ধনের মধ্যে কি করে দুটি পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে তাকে আমরা বলবো সমযোজী বন্ধন। কি বলবো? সমযোজী বন্ধন কি? যদি দুটি পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কি করে বন্ধন গঠন করে তাহলে তাকে আমরা কি বলবো? সমযোজী বন্ধন বলবো, ঠিক আছে? আমি এই পৃষ্ঠায় দুটা বন্ধন কম্পারেটিভলি আলোচনা করব। একটা হলো সমযোজী বন্ধন আর হলো আয়নিক বন্ধন। প্রথমে আয়নিক বন্ধনটা লিখি। প্রথমে আমি আলোচনা করব আয়নিক নিয়ে, তারপর আমরা আলোচনা করব সমযোজী নিয়ে, ঠিক আছে? আচ্ছা, দেখো একটু ভালো করে খেয়াল করো তো ভাইয়ারা, যে আয়নিকে কি ছিল আমাদের? আয়নিক আমরা দেখছিলাম ধাতু আর অধাতু মিলে কি করে আমার বন্ধন গঠন করে। আচ্ছা, আমি যদি সোডিয়াম ক্লোরাইড যে উদাহরণটা দিয়েছিলাম, সোডিয়াম আর ক্লোরিন যে উদাহরণ দিয়েছিলাম, আমরা দেখছিলাম সোডিয়াম কি করে ইলেকট্রন কি করে ট্যাগ করে। ইলেকট্রন কি করে? সোডিয়াম কি করে ইলেকট্রন কি করে? সোডিয়াম ক্লোরাইড গঠন করে, তাই না? সোডিয়াম কি করে? সোডিয়াম একটা ইলেকট্রন ট্যাগ করে। আমরা ইলেকট্রন ট্যাগ করা মানে হলে মাইনাস দিয়ে লিখবো। তোমার থেকে যদি ইলেকট্রন মাইনাস করে দিত তোমার মাথার উপরটা মাইনাস আসবে, ঠিক আছে? প্লাস আসবে। সোডিয়াম ইলেকট্রন ট্যাগ করে দিল, তাহলে কি? ইলেকট্রন ট্যাগ করা মানে কি? দান করা। দান করলে হলে সোডিয়ামের মাথার উপর কি আসবে? একটা প্লাস আসবে। ওই ইলেকট্রনটাই কি গ্রহণ করে? ক্লোরিন গ্রহণ করে। এই যে ক্লোরিন ওই ইলেকট্রনটা কি করলো? গ্রহণ করলো। তারপর সে কি হয়ে যাবে? ক্লোরিন মাইনাস হয়ে যাবে। এই যে দেখো তো, সোডিয়াম করছে ইলেকট্রন দান, ক্লোরিন করছে কি? ইলেকট্রন গ্রহণ। তার মানে এখানে কোনো শেয়ার করছে না, তুমি দিছো আমি নিছি, আমি দিছি তুমি নিছো। তো এই যে দেওয়া নেওয়ার যে সম্পর্কটা সেটাকে আমরা বলবো আয়নিক বন্ধন, ঠিক আছে? কিন্তু সমযোজিতে কি ঘটে জানো? সমযোজিতে হয় মানে কি দুজনের ইলেকট্রন শর্ট থাকে। কি থাকে? শর্ট থাকে। মানে এখানে ধরো আমরা বিভিন্ন যৌগ দেখি না, ধরো এরকম কি বলা যায়? আচ্ছা, H2O বলো, হাইড্রোজেন কি ধাতু না অধাতু? হাইড্রোজেন একটা অধাতু। হাইড্রোজেন একটা অধাতু। বলতে পারো ভাইয়া আপনি তো বলছেন বাম দিকে হইলেই সে ধাতু। না, সবসময় সঠিক না। সব কিছুর কি থাকে? একটা ব্যতিক্রম থাকে। সব ভালো ছাত্রের মধ্যে কি থাকে? একজন পণ্ডিত মানে ফাঁকিবাজ স্টুডেন্ট থাকে, ঠিক আছে? তুমি যেন সেটা না হও, ভালো করে পড়ালেখা করতে হবে। এখন সব কিছু কি থাকে? ব্যতিক্রম থাকে। তাহলে পর্যায় সারণীর বাম দিকে যেহেতু আমার ধাতুগুলো থাকে, একটা অধাতু লুকায় আছে, সেটা কি? হাইড্রোজেন। হাইড্রোজেন ছাড়া সবগুলোই কি? ধাতু, ঠিক আছে? মনে থাকবে ভাইরা? এখন হাইড্রোজেন কি একটা অধাতু, অক্সিজেন কি একটা অধাতু। তো অধাতু মিলে কি গঠন করে? সমযোজী বন্ধন গঠন করে। আচ্ছা, এখন এই বন্ধনটা কেমনে গঠন করবে দেখো তো। অক্সিজেনকে আমরা যদি একটু আঁকতে চাই, তাহলে অক্সিজেনের ইলেকট্রন কয়টা? 8টা। তাহলে একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, 3টা, 4টা, 5টা, 6টা, ঠিক আছে? কয়টা হয়েছে? ইলেকট্রন 6টা হয়েছে, রাইট? এখন দেখো আমি যখন একটা হাইড্রোজেন বসাই দেই, হাইড্রোজেন কয়টা? 2টা হাইড্রোজেন আসবে। তাহলে এই যে একটা হাইড্রোজেন, আর এখানে কি? আর একটা হাইড্রোজেন, ঠিক আছে? আমাকে আঁকা হয়েছে না? আমার তো হয় নাই। এখানে আর 2টা ইলেকট্রন থাকবে, তাই না? কারণ অক্সিজেন ইলেকট্রন কয়টা? 8টা। এখান থেকে তো হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে। এখন আমি বলছিলাম যে হাইড্রোজেন আর অক্সিজেন ইলেকট্রন কি করবে? শেয়ার করবে, তাই না? মিলামিশা কাজ করবে। তাহলে হাইড্রোজেন ইলেকট্রনকে ফোটা দ্বারা প্রকাশ করি, তাহলে দেখো তো এই যে এখন অক্সিজেন কি ক্লেম করতে পারবে? অক্সিজেন ক্লেম করতে পারবে, অক্সিজেন বলতে পারবে যে আমার কাছে কয়টা ইলেকট্রন আছে? 8টা ইলেকট্রন। তার মানে আমি নিষ্ক্রিয় গ্যাসের মতো হয়ে গেছি, রাইট? আমরা জানি বন্ধন গঠন করা মানে কি? যৌগ মানে মৌলগুলো কিসের মতো বন্ধন গঠন করা? নিষ্ক্রিয় গ্যাসের মতো। আচ্ছা, কোনো একটা বন্ধন গঠন করার সবচেয়ে মেইন শর্ত হলো মৌলগুলো কি হওয়া? নিষ্ক্রিয় গ্যাসের মতো রূপ ধারণ করা। এখন দেখছিলাম সোডিয়াম ইলেকট্রন কেন ত্যাগ করছে? কারণ সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে সে কিসে তৈরি হতে পারবে? সে নিয়নে তৈরি হতে পারবে, তাই না? আর ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে সে কিসে পরিণত হবে? আর্গনে পরিণত হবে, তাই না? তাহলে অ্যাকচুয়ালি টার্গেটটা কি? নিষ্ক্রিয় গ্যাস হওয়া। কি হওয়া? নিষ্ক্রিয় গ্যাস হওয়া। এই জন্য এখানে হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যেও কি ঘটে? আমার এক ধরনের ইলেকট্রন শেয়ারিং ঘটে। কি ঘটে? শেয়ারিং। শেয়ারিং ইজ কেয়ারিং। তো শেয়ারিং ইজ কেয়ারিং হলো সমযোজী বন্ধন, ঠিক আছে? তো দেখো হাইড্রোজেন দুটো একটা ইলেকট্রন শেয়ার করছে, এখানেও হাইড্রোজেন একটা ইলেকট্রন কি করছে? শেয়ার করছে। এখন দেখো হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা হয়ে গেছে? 2টা। তার মানে সে হিলিয়ামের মতো নিষ্ক্রিয় গ্যাসের মতো আকার ধারণ করছে। এই হাইড্রোজেনে কি বলতে পারো? আমি এখন হিলিয়াম হয়ে গেছি। এবং এখানে কি আছে? অক্সিজেনও বলতে পারবে দেখো ভাইয়া আমিও কি হয়ে গেছি? আমিও নিয়নের মতো হয়ে গেছি, ঠিক আছে? তাহলে এই যে ইলেকট্রন যে শেয়ার করলো সেটাকে আমরা কি বলতে পারি? সমযোজী বন্ধন।
দুটি অধাতব পরমাণু বা দুটি অধাতু যখন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে তাকে আমরা বলবো সমযোজী বন্ধন। ওকে, আচ্ছা এবার আমি যদি আরেকটা বলি যে অক্সিজেন অণু। আচ্ছা অক্সিজেন অণু মানে কি? একটা অক্সিজেন আরেকটা অক্সিজেনের সাথে মিলে কি তৈরি করছে? অক্সিজেন অণু তৈরি করছে। আচ্ছা অক্সিজেন একটা অধাতু, আরেকটা অক্সিজেন সেও অধাতু, অধাতু তো মিলে কি তৈরি করছে? সমযোজী বন্ধন তৈরি করছে। তাহলে দেখো বন্ধনটা কিরকম হয়। এই যে একটা অক্সিজেন, অক্সিজেন কয়টা থাকে ইলেকট্রন? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, ঠিক আছে। এবং আরেকটা অক্সিজেন যদি মিলাই দিই তার সাথে, এখানে যদি আরেকটা অক্সিজেন মিলাই দিই, তার ইলেকট্রন কয়টা? দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, ঠিক আছে। এখন দেখো এই যে তারা যে ইলেকট্রন শেয়ার করলো কোন জায়গায়? এই যে এই পয়েন্টটাই। আমি আঁকাটা একটু টাফ হয়ে গেছে, তো বুঝে নাও যে এখানে কয়টা ইলেকট্রন আছে। এই অক্সিজেনের আছে দুইটা, এই অক্সিজেনের আছে কয়টা? দুইটা। তাহলে এখানে ইলেকট্রন কয়টা টোটাল? আচ্ছা এটা আমি একটু এরকম আঁকতে চাই, দেখো ওর ইলেকট্রন দুইটা, ওর ইলেকট্রনও কয়টা? দুইটা। তাহলে এখানে টোটাল কয়টা ইলেকট্রন আছে? চারটা ইলেকট্রন আছে। তাহলে উপরে কয়টা আছে? উপরে আছে দুইটা, এখানে আছে দুইটা। তাহলে দেখো তো এই যে অক্সিজেনটা ও বলতে পারবে না আমার কাছে এই যে দুইটা ইলেকট্রন আছে, এই দুটো ইলেকট্রন আছে, এই দুটো ইলেকট্রন আছে, এই দুটো ইলেকট্রন আছে, তার টোটাল কয়টা ইলেকট্রন আছে? আটটা ইলেকট্রন আছে। কয়টা ইলেকট্রন আছে? আটটা। তার মানে এই অক্সিজেন বলতে পারবে আমার কাছে আটটা ইলেকট্রন আছে, ও বলতে পারবে কি আমার কাছে আটটা ইলেকট্রন আছে। তার মানে দেখো তারা শেয়ার করছে ঠিকই, এবং তারা কি করছে? সর্বশক্তি স্তরে আটটা ইলেকট্রন গঠন করছে, মানে কি নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করছে। তো এই ছিল আমাদের সমযোজী বন্ধন। ঠিক আছে ভাইরা, বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। এখন আমাদেরকে আয়নিক ও সমযোজী যৌগের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে। এটা পরীক্ষার জন্য সুপার ইম্পর্টেন্ট। ঠিক আছে, আয়নিক যৌগ কোনগুলো আমরা সবাই চিনি, ধাতু প্লাস অধাতু। সমযোজী যৌগ কোনগুলো? অধাতু প্লাস অধাতু। আচ্ছা একটু ভালো করে বোঝার চেষ্টা করতো দেখি। একটা ধাতু আর একটা অধাতু মিলে কি তৈরি করছে? আয়নিক, রাইট? কি তৈরি করছে? আয়নিক। আরেকটা অধাতু আরেকটা অধাতুর সাথে মিলে কি তৈরি করছে? সমযোজী, রাইট? সমযোজী। একটু ভালো করে খেয়াল করে তো দেখি, ধাতু আর অধাতু মিলে আয়নিক, অধাতু আর অধাতু মিলে কি? সমযোজী। ভালো করে চিন্তা করতে দেখি, ধাতুগুলো কি মেইনলি প্লাস হয় না, পজিটিভ হয় না? কারণ ধাতুগুলো ইলেকট্রন ত্যাগ করে। অধাতুগুলো কি হয়? মাইনাস হয়। এই যে প্লাস মাইনাসের যে অ্যাট্রাকশন বা আকর্ষণ, সেটা একটু মোটামুটি তুলনামূলক প্লাস মাইনাস আকর্ষণ তো সবসময় জানি একটু কি হয়, একটু গাঢ় হয় বা ডিপ হয়। ঠিক আছে, আচ্ছা আর অধাতুগুলো কি হয়? মেইনলি ইলেকট্রন গ্রহণ করে, তার মানে কি মাইনাস, সেও কি মাইনাস। দুটো মাইনাসের মধ্যে অ্যাকচুয়ালি কি হয়? আকর্ষণ হয় না বিকর্ষণ হয়? আমরা জানি সমান আধান যদি থাকে তার একটা কি করে? বিকর্ষণ করে। কি করে? বিকর্ষণ করে। আর যদি বিপরীত হয় তাহলে কি করবে? আকর্ষণ করবে, রাইট? এটা আমরা কি বলতে পারি? এখানে করে কি? বিকর্ষণ। কি করে? বিকর্ষণ লিখতে পারি, বিকর্ষণ। আর এখানে কি ঘটে? আকর্ষণ। এখানে কি বলছিলাম জানি? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, রাইট? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা তড়িৎযোজী বন্ধনের মধ্যে যেটা ঘটে। আর মনে রাখতে হবে অধাতু আর অধাতু যেটা সমযোজী বন্ধন, সেটার মধ্যে একটা বন্ধন আছে। এই বন্ধন, এই যে একটা বন্ধন আছে, সেটার নাম হলো দুর্বল বা একটা বল কাজ করে। তাদের বন্ধনটা গঠন করতে কি করে? একটা বল কাজ করে, যেটার নাম হলো দুর্বল ভ্যান্ডার ওয়ালস বল। কি? দুর্বল ভ্যান্ডার ওয়ালস বল। দুর্বল ভ্যান্ডার ওয়ালস বলস। আর তাদের মধ্যে কি কাজ করে? তাদের মধ্যে কাজ করে কুলম্ব ফোর্স, বাকি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, বা কুলম্ব লিখলাম হবে, কুলম্ব ফোর্স বাকি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ঠিক আছে, মনে রাখতে হবে কুলম্ব। দেখো কুলম্ব শক্তির নামটাই কি অনেক পাওয়ারফুল, মানে ও কি একটু শক্তিশালী, তাই না? আর ওর নামের মধ্যে আছে দুর্বল ভ্যান্ডার ওয়ালস, মানে কি ওটা খুবই কম পাওয়ারফুল, খুবই কম পাওয়ারফুল, তাই না? আর আমাদের আয়নিক বন্ধনটা কি খুব বেশি পাওয়ারফুল। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটুকু যদি বুঝতে পারি তার সামনের টপিকগুলো খুব ইজিলি বুঝতে পারবো। ঠিক আছে, প্রথমে দেখো গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, এর নামটা কেমন হয়ে গেছে? এটা হবে স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক আছে। গলনাঙ্ক মানে কি? গলনাঙ্ক মানে হলো গলা। গলা মানে কি? গলা। গলা বুঝো তো? বরফ ফ্রেন্ডা রেখা দিছো, সে গইলা গেছে, শেষ। গলনাঙ্ক। এবং স্ফুটনাঙ্ক মানে কি? ফুটা। মানে স্ফুটনাঙ্ক মানে কি? ফুটা, ফুটতে শুরু করা। পানিকে যখন আগুন দিতে থাকবা একসময় পানিটা কি করে? লাফাতে শুরু করে পানির পাত্রের মধ্যে, কি হয়? সেটাকে আমরা বলি স্ফুটনাঙ্ক। এখন গলনাঙ্ক মানে কি? মনে রাখতে হবে, তুমি যে ফ্রিজ থেকে যদি একটা বরফের টুকরা বার করে নিয়ে আসো, তোর ফ্রিজের ভিতরে একটা বরফের টুকরা ছিল, ওটা তুমি বাইরে নিয়ে আসছো, ওটা তাপমাত্রা ছিল -10 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, সে যখন 0 ডিগ্রি সেলসিয়াস আসবে তখন সে কি করবে? গলতে শুরু করবে। কি শুরু করবে? গলতে শুরু করবে। আদারওয়াইজ সে গলবে না।
গলতে শুরু করবে। কখন গলতে শুরু করবে? যখন সে 0 ডিগ্রি সেলসিয়াসে আসবে। তাই বলতে পারো -10 থেকে 0তে আসার সময় কি গলবো না কেন? -10 থেকে সে যখন 0তে আসবে তখন আস্তে আস্তে তাপ বের করবে। কেমন বের করবে? এই যে আমরা জানি বাষ্প আকারে বের করবে, ধোঁয়া আকারে বের করবে, ঠিক আছে? তো ও যখন এখান থেকে আসবে 0 ডিগ্রিতে যখন আসবে তখন সে আস্তে আস্তে কী করবে? গলতে শুরু করবে। এই যে 0 ডিগ্রিতে যে গলতে শুরু করে, এই জন্য আমরা বলি যে বরফের বা পানির বা বরফের গলনাঙ্ক কত? 0 ডিগ্রি সেলসিয়াস। কত? বরফের গলনাঙ্ক কত? 0 ডিগ্রি সেলসিয়াস। আর পানিকে তুমি যখন তাপমাত্রা দিতে থাকবা, যখন পানির তাপমাত্রা তুমি যখন 100 ডিগ্রি সেলসিয়াসে তুলে ফেলবা, তখন সেটাকে আমরা কি বলবো? পানির স্ফুটনাঙ্ক। কারণ 100 ডিগ্রি সেলসিয়াসে ওঠার পরে কি হয়? পানি নাচানাচি শুরু করে দেয়, ঠিক আছে? যেটাকে আমরা বলি পানির স্ফুটনাঙ্ক, মানে পানি ফুটতে শুরু করে, ঠিক আছে? তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বুঝতে পারছি। গলনাঙ্ক মানে কি? যেই তাপমাত্রায় কোনো একটি কঠিন পদার্থ মানে কি গলতে শুরু করে, হ্যাঁ গলতে শুরু করে, সেটাকে আমরা কি বলি? গলনাঙ্ক। তার মানে এখানে আমরা জানি বরফ কত ডিগ্রি সেলসিয়াসে গলা শুরু করে? 0 ডিগ্রি সেলসিয়াসে। এজন্য বরফের গলনাঙ্ক কত? 0 ডিগ্রি সেলসিয়াস। আর পানি আর ফুটনাঙ্ক বলছিলাম যেই তাপমাত্রায় যাওয়ার পর কোনো তরল পদার্থ ফুটতে শুরু করে, সেটাকে আমরা কি বলি? স্ফুটনাঙ্ক। তাহলে পানি যখন 100 ডিগ্রিতে যায় তখন সে কি করে? টকবক করে ফুটতে থাকে। দ্যাটস আমরা বলি যে পানির স্ফুটনাঙ্ক হলো 100 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক? আচ্ছা, এখন তোমাকে বললাম যে সোডিয়াম ক্লোরাইড, কি বললাম? সোডিয়াম ক্লোরাইড। আর বললাম কি? পানি। কি বললাম? পানি, ঠিক আছে? এখন বলো তো দেখি, ওদের মধ্যে বন্ধনটা খুব বেশি শক্তিশালী নাকি ওদের মধ্যে বন্ধনটা শক্তিশালী? 1 নাকি 2? অবভিয়াসলি 1। কারণ কি? ধাতু আর ধাতু মিললে তৈরি, মানে প্লাস মাইনাসের বন্ধন, মানে বুঝতেছো অনেক পাওয়ারফুল। আর ওদের মধ্যে কি? হাইড্রোজেনও মাইনাস, অক্সিজেনও মাইনাস। তাহলে ওরা কি সমযোজী বন্ধন? তাহলে ওদের বন্ধনটাকে দুর্বল, মানে ভ্যান ডার ওয়ালস বল। তাহলে বলো দেখি তাদের গলনাঙ্ক কার বেশি হবে? গলনাঙ্ক মানে কি? যারে গলাইতে বেশি পরিমাণ তাপ লাগবে তাকে আমরা বলবো তার গলনাঙ্ক বেশি। বলো দেখি কার মধ্যে গলনাঙ্ক বেশি লাগবে, মানে তাপমাত্রা বেশি লাগবে? সোডিয়াম ক্লোরাইডের গলাইতে বেশি তাপমাত্রা লাগবে। কারণ কি? সোডিয়াম ক্লোরাইডের মধ্যে পাওয়ারফুল বন্ধন আটকে আছে। তুমি তার তাপ দিলে কি সহজে তাপ দিলে কি সে ভাঙা যাবে? না, তাপমাত্রা অনেক বাড়াই দিতে হবে। কিন্তু তার মধ্যে হলো দুর্বল বন্ধন কাজ করে, তার তাপ দিবসের সাথে সাথে গুলে যাবে। মানে তারা 0 ডিগ্রিতে দিলেই সে কি হয়ে যায়? ভাঙ্গা চুরমার হয়ে যায়, ঠিক আছে? তার মানে আমরা দেখলাম যে আয়নিক যৌগ যারা আছে, যাদের মধ্যে প্লাস মাইনাস আছে, মানে অ্যানায়ন কাটায়ন আছে, তাদের বন্ধনটা তুলনামূলক কি হয়? অনেক বেশি শক্তিশালী হয়। দ্যাটস ওয়াই তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হয়? বেশি হয়। সেম এজ আমরা যখন বলি যে কোনো জিনিসকে ফুটাবা মানে কি? তাদের বন্ধনগুলোকে ভাঙ্গা দিবা। তো বন্ধন ভাঙ্গা কার সহজ? কার বন্ধন ভাঙ্গা সহজ? যাদের মধ্যে আকর্ষণটা দুর্বল থাকে। তুমি আর তোমার বন্ধুর মধ্যে সম্পর্কটা যদি খুব দুর্বল থাকে, তাহলে বাইরে থেকে কেউ আইসেই তোমার নামে যদি তোমার বন্ধুর কাছে কোনো একটা কথা বলে, তুমি সহজে তোমাদের ফ্রেন্ডশিপটা ভাঙ্গা যাবে। কিন্তু তোমাদের বন্ধুদের মধ্যে যে সম্পর্কটা কি থাকে? পাওয়ারফুল থাকে, মানে খুব বিশ্বাস থাকে দুজনের মধ্যে, খুব বেশি সম্পর্ক থাকে। তো বাইরে থেকে কেউ আসলো আঘাত করলে কি হবে না? এত সহজে বন্ধুত্বটা ভাঙবে না। দ্যাটস ইট গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক আয়নিক এবং সমযোজী যৌগের ক্ষেত্রে, ঠিক আছে? তো সমযোজী যৌগের ক্ষেত্রে কি হয়? বন্ধনটা হয় কি? খুবই দুর্বল, মানে বন্ধনটা কি হয়ে যায়? অল্প একটু তাপমাত্রা দিলে ভেঙে চুরমার হয়ে যায়, ঠিক আছে? দ্যাটস ওয়াই স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক কি হয়? কম হয়। কার? সমযোজী যৌগের। আর আয়নিক যৌগের কি হয়? বেশি হয়, কারণ তাদের মধ্যে প্লাস মাইনাস আছে, বন্ধনটা খুবই অটুট। অ্যান্ড দ্যাটস ওয়াই বন্ধনটা খুবই শক্তিশালী। তার মানে এদেরকে ভাঙতে এবং ফুটাইতে কি হয়? অনেক বেশি তাপমাত্রার প্রয়োজন। তা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কার বেশি? আয়নিক যৌগের বেশি। কার বেশি? আয়নিক যৌগের কি? আয়নিক যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক এই চিহ্ন মানে হলো বেশি। এই চিহ্ন মানে কি? বেশি। আয়নিক যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কার তুলনায় বেশি? সমযোজী যৌগের তুলনায় বেশি, ঠিক আছে? তারপর দ্রাব্যতা ও দ্রবণীয়তা, এটাও সেম জিনিস ভাই। আয়নিক যৌগের জিনিসগুলো পানিতে দ্রবীভূত হওয়ার জন্য কি অনেক বেশি শক্তি লাগবে। বুঝতে পারছো? দ্রবীভূত হওয়া মানে কি? ধরো ও একটা জিনিস, ওর মধ্যে অন্য একটা জিনিস ঢাইলা দিলা, তো ওর মধ্যে দ্রবীভূত হওয়া মানে কি? ওই জিনিসটা ওর মধ্যে টোটালি মিক্স হয়ে গেল। এখন কখন মিক্স হবে? এখন তুমি একটা ইট দিলা, এর মধ্যে মিশাইয়া আরটা কি দিলা? আরটা ছোট একটা দইয়ের টুকরা, মানে দই দিলা। কি দিলা? দই। এটা দিলা দই, আর কি দিলা? ইট। বলো তো কোনটা খুব দ্রুত মিক্স হবে? ইট মিক্স হবে আগে গিয়ে নাকি দই মিক্স হবে আগে? দই মিক্স হবে, কারণ কি দইয়ের অণুগুলোর মধ্যে আকর্ষণটা কি খুবই কম। দ্যাটস ওয়াই ওরা আইসা কি খুব দ্রুত ভাঙা যাবে। কিন্তু ইট কি এত সহজে ভাঙবে না, কারণ তাদের মধ্যে বন্ধনটা কি খুব বেশি শক্তিশালী। তার মানে আয়নিক যৌগের যেহেতু বন্ধনগুলা খুব বেশি অটুট, তার মানে কি বলতে পারি যে আয়নিক যৌগের ক্ষেত্রে কি হবে না? আমার
বন্ধন মানে দ্রাব্যতাটা খুব বেশি হবে। দ্রাব্যতা বেশি হওয়া মানে কি, এই দ্রবীভূত হতে অনেক সময় লাগবে। কি হবে, দ্রবীভূত হতে অনেক বেশি টাইম লাগবে। তার মানে কি আয়নিক যৌগের দ্রাব্যতা এবং দ্রবণীয়তা কি অনেক বেশি, কার তুলনায়, সমযোজী যৌগের তুলনায়। ঠিক আছে, এটা আরেকটা রিজনে বোঝা যায় যে দেখো আমরা জানি যে পানি, আমরা দ্রবীভূত এবং দ্রবণীয়তা এটা পরীক্ষায় এভাবে বিশ্লেষণ করার দরকার নাই, যেভাবে বলতে সেভাবে করে আনসার করো। এটা আরেকভাবে বিশ্লেষণ করা যায়। তাহলে আমরা পানির বৈশিষ্ট্যটা একটু দেখে আসি, পানি জিনিসটা চলে কি। আচ্ছা, আমরা যদি পানিটাকে আঁকার চেষ্টা করি, যে দেখো তো পানি জিনিসটা এরকম না, পানি এরকম না। আমি যদি একটা মোর স্পেসিফিকলি আঁকতে চাই, জিনিসটা এরকম কিনা, এরকম কিনা। এখন বলো তো দেখি, অক্সিজেন যে আছে, অক্সিজেন কি করে, হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করে। কি করে, ইলেকট্রন শেয়ার করে। এই যে আমরা ধরলাম অক্সিজেনের ইলেকট্রনটা হলো ফুটা, হাইড্রোজেন ইলেকট্রনটা হলো কি ক্রস। আচ্ছা ওয়েট, এটা হলো ফুটা, এটা কি ক্রস। অক্সিজেনের ইলেকট্রন কি এগুলোই থাকে না, আরও থাকে, করে থাকে 1 2 3 4। ঠিক আছে, এটা ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো এই যে আমার পানির গঠন, এটা কি আমার পানির গঠন। এখন দেখো পানির যে গঠনগুলো আছে এর মধ্যে আমরা জানি যে পানির যে গঠনটা আছে এর মধ্যে পানি আর হাইড্রোজেন কি বন্ধনের যৌগ গঠিত, সমযোজী যৌগ। এখন সমযোজী যৌগের মধ্যে আমরা কি জানি, তড়িৎ ঋণাত্মকতা কাজ করে। কি কাজ করে, তড়িৎ ঋণাত্মকতা। যার তড়িৎ ঋণাত্মকতা বেশি, কি বলছি, যার তড়িৎ ঋণাত্মকতা কি বেশি, তার ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি। মনে থাকবে ভাইরা, যার তড়িৎ ঋণাত্মকতা বেশি তার ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি। এখন তাহলে বলো তো দেখি যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি নাকি হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। মনে রাখবা তড়িৎ ঋণাত্মকতা বেশি কার, প্রথম সবচেয়ে বেশি তড়িৎ মানে পর্যায় সারণীতে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হলো ফ্লোরিন। কি ফ্লোরিন, তারপরে হলো অক্সিজেন, তারপরে কি নাইট্রোজেন, তারপর কি ক্লোরিন, তারপর কি কার্বন, তারপর কি হাইড্রোজেন, তারপর কি হাইড্রোজেন। এই যে হাইড্রোজেন। তাহলে বলো তো দেখি এখন হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি। দেখতেই পারতেছি অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। ঠিক আছে, তোমরা এটা মুখস্থ করে নেবে, তোমাদের এটা এসএসসি এইচএসসি দুই জায়গায় কাজে লাগবে। ঠিক আছে, এখন দেখো অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। তাহলে বন্ধনের ইলেকট্রনগুলো কার দিকে যাবে, একটু আকর্ষণ করবে কার দিকে, অক্সিজেনের দিকে চলে যাবে, তাই না। তাহলে অক্সিজেনের দিকে যেহেতু ইলেকট্রনগুলো একটু চলে যাবে, সরে যাবে, তাহলে অক্সিজেন এখানে কি কি ফিল করবে একটু। আচ্ছা, যে ইলেকট্রন গ্রহণ করে এখানে অক্সিজেন কি করবে, ইলেকট্রনগুলো একটু নিজের দিকে টাইনে নিয়ে যাবে, পুরো নিয়ে যাবে না, পুরো নেবে না, একটু নিজের দিকে একটু আকর্ষণ করে রাখবে। কারণ কি, তার তড়িৎ ঋণাত্মকতা বেশি, তড়িৎ ঋণাত্মকতা যার বেশি তার দিকে ইলেকট্রনগুলো একটা কি হয়, সরে যায়। ঠিক আছে, তো ইলেকট্রনগুলো যদি সরে গেল তাহলে অক্সিজেনকে আমরা কি বলতে পারি, একটু আংশিক ঋণাত্মক বলতে পারি। আংশিক ঋণাত্মক মানে কি, সে কি পুরোপুরি ঋণাত্মক, সে পুরোপুরি এটা নিয়ে নিছে না, মোটামুটি নিছে আর কি, এই জন্য এটা বলি আংশিক। কি বলি, আংশিক। আর আংশিক আমরা ডেল্টা দ্বারা প্রকাশ করি। কি বলি, ডেল্টা। এটাকে আমরা বলি ডেল্টা মাইনাস। হাইড্রোজেন থেকে যে হাইড্রোজেন থেকে ইলেকট্রন সরে গেছে না, তাহলে তোমার কাছ থেকে যদি ইলেকট্রন সরে যায়, তোমার কাছ থেকে যদি ইলেকট্রন নিয়ে নেয়, তাহলে তুমি কি হয়ে যাও, আংশিক ধনাত্মক হয়ে যাও। আংশিক কি হয়ে যাও, ধনাত্মক হয়ে যাও। তাহলে হাইড্রোজেনগুলো হয়ে যাবে আংশিক ধনাত্মক, অক্সিজেনটা কি হয়ে যাবে আংশিক ঋণাত্মক। এই জন্য আমরা বলি পানির গাঠনিক যে বিশ্লেষণ এটা। ঠিক আছে, এখন পানি একটি পোলার দ্রবণ, যদি পরীক্ষা আছে পানি একটি পোলার দ্রবণ, তো তুমি এই ব্যাখ্যাটা লেখা দিবা। পানির মধ্যে কি থাকে, হাইড্রোজেন থাকে, অক্সিজেন থাকে, সমযোজী বন্ধন থাকে, ইলেকট্রন কি করে এই অক্সিজেন এর থেকে এটা করে তড়িৎ ঋণাত্মকতা কাহিনী টাহিনী সব বলে দিবা, তো তোমার পোলার যৌগের কাহিনীটা হয়ে যাবে। ঠিক আছে, পানি যেহেতু একটা পোলার যৌগ, তো পানির বন্ধনটার মধ্যে কি দেখছিলাম, প্লাস আর মাইনাস থাকে। পানির মধ্যে কি থাকে, প্লাস আর মাইনাস থাকে। অক্সিজেনটা কি থাকে, হালকা মাইনাস থাকে, আর হাইড্রোজেনটা কি থাকে, প্লাস থাকে। ঠিক আছে, এখন তুমি যদি এর মধ্যে সমযোজী বা আয়নিক যৌগ ডুবাই দাও, তাহলে আমরা জানি আয়নিক যৌগের মধ্যে কি থাকে, প্লাস আর মাইনাস থাকে। তো এই মাইনাস যাবে কার ক্লাসে, মানে এই প্লাস যাবে মাইনাসের কাছে, এই মাইনাস যাবে কার কাছে, প্লাসের কাছে। তার মানে দেখো এখানে কি হইতেছে, আমার ইলেকট্রনের গুলো কি হইতেছে, বিশ্লেষণগুলো খুব সুন্দর মতো হইতেছে, তাই না। বাট তুমি যদি আয়নিক সমযোজী যৌগের ক্ষেত্রে দেখো, যে আমরা জানি পানি হইলো প্লাস আর মাইনাস, কিন্তু পানি অক্সিজেনের ক্ষেত্রে তুমি দেখো সমযোজী যৌগ একটা পানি, তো এখানে পানি সমযোজী যৌগ পানি না, অন্য একটা কিছু ধরি, কি নিবা, অক্সিজেন নিই, O2 যেটা আছে, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে কি হবে, দুটোই মাইনাস হবে। এখন দেখো তো দেখি একটা জিনিসকে পানির মধ্যে পড়ে থাকবে না, সে সম্পূর্ণভাবে দ্রবীভূত হবে না। এজন্য আমরা বলতে পারি যে আয়নিক যৌগের দ্রাব্যতা এবং দ্রবণীয়তা কি সমযোজী যৌগের তুলনায় কি বেশি। ঠিক আছে, তো
তাহলে পরীক্ষায় লেখা দিলে তোমাকে ফুল মার্ক দিয়ে দিবে স্যার, ঠিক আছে। আচ্ছা, আমাদের পরের যে টপিক সেটা হলো পানি কেন একটা সমযোজী যৌগ, একটু আগে বুঝাই দিয়ে আসছি। পানি কেন একটা সমযোজী যৌগ বলো, পানি কেন সমযোজী যৌগ? কারণ পানির যে বন্ধনটা সেটা কি কি দিয়ে তৈরি? অধাতু আর অধাতু দিয়ে তৈরি, তাই না? কি দিয়ে তৈরি? অধাতু আর অধাতু দিয়ে তৈরি। তাদের মধ্যে ইলেকট্রন কি ঘটে? শেয়ার ঘটে। তো এগুলো বানায় বানায় লেখা দিবা, যা পড়াইছে তখন তাই, শেষ। তারপর বিদ্যুৎ পরিবাহিতা, সমযোজী যৌগের বিদ্যুৎ পরিবাহিতা বেশি নাকি আয়নিক যৌগের বিদ্যুৎ পরিবাহিতা বেশি? তোমরা নিজেরাই বুঝতে পারতেছো যে আয়নিক যৌগে কি থাকে, আমরা প্লাস মাইনাস থাকে, কি থাকে? প্লাস মাইনাস থাকে। আর সমযোজী যৌগে কি থাকে? ওরকম কিছু থাকে না, তাই না? আচ্ছা, সমযোজী বানান ভুল করতেছি কেন, সরি ফর দ্যাট। সমযোজী, সমযোজী ক্ষেত্রে কি হয়? দুটোই বেশিরভাগ ক্ষেত্রে মাইনাস হয়, তাই না? বা দুটোই মাইনাস হয়। তার মানে দেখো, আমরা জানি ইলেকট্রন পরিবহনের জন্য কি লাগে? প্লাস আর মাইনাস লাগে। তো প্লাস আর মাইনাস কার মধ্যে আছে? ওর মধ্যে আছে, কিন্তু ওর মধ্যে দুটাই মাইনাস। দ্যাটস ওয়াই কে বেশি বিদ্যুৎ পরিবহনে পাওয়ারফুল হবে? আয়নিক যৌগ। তারপরে আয়নিক যৌগগুলা বিদ্যুৎ পরিবহনে কি হয়? খুব বেশি সচেষ্ট হয়, তাই না? এখন ধরো একটা পানির পাত্র নিলে এর মধ্যে কি ঢেলে দিলা? সোডিয়াম ক্লোরাইড ঢেলে দিলে। কি ঢেলে দিলা? সোডিয়াম ক্লোরাইড। তো দেখা যাবে পানির মধ্যে যদি তুমি কারেন্ট সাপ্লাই করো, কি হবে? সুন্দর মতো বিদ্যুৎ পরিবহন হবে। কারণ কি? সোডিয়াম হলো প্লাস, ক্লোরিন হলো মাইনাস, আর কারেন্ট যখন দিবা প্লাস মাইনাস একটু কি করবে? দৌড়াদৌড়ি করবে, মুভ করবে এবং ইলেকট্রিসিটি প্রডিউস হবে, ঠিক আছে। চলো সামনের দিকে যাই। ধাতব বন্ধন আমাদের লাস্ট পার্টে চলে আসছে, আমাদের এই ক্লাসের একদম শেষের দিকে। আচ্ছা, আয়নিক যৌগতে কি দেখছিলাম? আয়নিক যৌগ ছিল ধাতু প্লাস কি? অধাতু, রাইট। সমযোজীতে কি ছিল জানি? অধাতু প্লাস অধাতু। তো ধাতু কি হবে? একটা জিনিস বাকি আছে, ধাতু প্লাস ধাতু, ধাতু প্লাস ধাতু। এখন একটা ধাতু আর একটা ধাতু মিলে যখন যে বন্ধনটা গঠিত করবে বা গঠন করবে সেটাকে আমরা কি বলবো? ধাতব বন্ধন বলবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমরা জানি ধাতুগুলো কি করে? ইলেকট্রন বেশি থাকে। ধাতুগুলোর কম্পারেটিভলি ইলেকট্রন কি থাকে? বেশি থাকে। ধরো সোডিয়ামের কথাই বললাম, সোডিয়াম ইলেকট্রন কয়টা? 11টা। তাহলে তার ইলেকট্রন থাকার কথা ছিল কয়টা? 10টা। মানে নিয়ন ইলেকট্রন মিনাস পাওয়ার কথা ছিল, কিন্তু তার ইলেকট্রন কয়টা বেশি আছে? একটা ইলেকট্রন কি আছে? বেশি আছে। আচ্ছা, কপারের কথাই বলো না কেন, তারও কি থাকে? ইলেকট্রন দুটো বেশি থাকে, ঠিক আছে। এখন তারা যদি বন্ধন গঠন করে তাহলে বেশি ইলেকট্রনগুলো কই যাবে অ্যাকচুয়ালি, রাইট? বেশি ইলেকট্রনগুলো কই যাবে? চলো আমরা একটু দেখে ফেলি। আমরা দেখছিলাম ধাতুর ক্ষেত্রে ধাতুর ইলেকট্রন কি থাকে? বেশি থাকে। তার ইলেকট্রন কি থাকে? কম থাকে। বেশি মানে কি? তার ইলেকট্রন থাকে বেশি, তার ইলেকট্রন থাকে কম। তার বেশি ইলেকট্রনটা কমের মধ্যে গিয়ে কি করে দেয়? নেগোশিয়েট করে দেয়। তার মধ্যে ইলেকট্রন থাকে কম, তার মধ্যেও কি থাকে? ইলেকট্রন কম থাকে, তাই না? ওর মধ্যে অক্সিজেন অক্সিজেন দিয়ে বোঝাইছিলাম না? অক্সিজেন থাকে ইলেকট্রন লাস্টে 6টা, আরেকটা অক্সিজেন থাকে 6টা। ইলেকট্রন শেয়ার করে কি করে? তার ইলেকট্রন শেয়ার করে কি করে ফেলে? বন্ধন গঠন করে ফেলে। কিন্তু ধাতুর ক্ষেত্রে তারা কই যাবে? তাদের ইলেকট্রন বেশি। বেশি হলে তো সমস্যা, দিতেও পারবে না, নিতেও পারবে না, দিবে কারে? তার ধরে ইলেকট্রন আছে 11টা, তারও আছে 11টা। তাহলে তাদের দুজনের দরকার 10-10, বাকি দুটো দিবে কারে? কোয়েশ্চেন এটা না? এই জন্য ধাতব বন্ধন একটু কমপ্লেক্স। একটু যদি বুঝতে পারো তাহলে আমরা আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ধাতব বন্ধন আমরা মূলত দেখে থাকি কারেন্টের তার আছে না? কারেন্টের তার কি দিয়ে তৈরি? কপার দিয়ে তৈরি। স্টিলের চামচ আছে না? এই জিনিসগুলো যেগুলো ধাতব তৈরি, ধাতব মানে কি? যেগুলো দেখতে চকচকে, ঠিক আছে, যেগুলো আওয়াজ করলে টং টং শব্দ করে, ওগুলোকে আমরা কি বলতে পারি? সাইকেলের বেল। এগুলো কি তৈরি? ধাতব পদার্থে তৈরি, ঠিক আছে। ধাতব পদার্থের মধ্যে কি থাকে? ধাতব বন্ধন থাকে। আচ্ছা, আমি যদি কপারের তার এটা ইউজ করি, এটা কপারের তার, ঠিক আছে, এটা কি? কপারের তার। এখন এই কপারের তারের ভিতর কি থাকে? অসংখ্য কপার পরমাণু থাকে। কি থাকে? অসংখ্য কপার পরমাণু থাকে। আমরা সব বড় দেখি কপার পরমাণু ইলেকট্রন কি বেশি থাকে না কম থাকে? বেশি থাকে। এখন যাদের ইলেকট্রন বেশি থাকে তাদেরকে আমরা কি বলি? প্লাস বা ক্যাটায়ন বলি। তো ক্যাটায়নগুলো কি প্লাস না মাইনাস? প্লাস। যাদের ইলেকট্রন বেশি থাকে তাদেরকে আমরা কি বলি? ক্যাটায়ন বলি। মানে ইলেকট্রন তারা ত্যাগ করবে, তাই না? এখন ধর এটা কপারের তার। কিসের তার? কপারের তার। এখন আমি যদি এই কপারের তারের মধ্যে কয়টা কপার আছে? অনেক লাখ লাখ কপার আছে। আমি কি সব কপার নিব? না, আমি জাস্ট কয়েকটা কপার নিব, ঠিক আছে। তাহলে আমি জাস্ট কয়েকটা কপার নিলাম, ঠিক আছে। কপার 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 কপার, এই যে কপার, ঠিক আছে। আমি 9টা কপার নিলাম, ঠিক আছে। এখন বলো তো দেখি এই কপারের লাস্টে কটা ইলেকট্রন, মানে কটা ইলেকট্রন বেশি আছে তার? কপার এর শক্তি স্তরের লাস্টে 2টা ইলেকট্রন বেশি থাকে। কটা ইলেকট্রন বেশি থাকে? 2টা ইলেকট্রন। সে কি করবে? 2টা ইলেকট্রন ত্যাগ করে দেবে, তাই না? তো এই যে একটা ইলেকট্রন আর এই যে একটা ইলেকট্রন, ঠিক আছে। এখন এই যে ইলেকট্রন 2টা ত্যাগ করলো, এই কপার কি করবে? ইলেকট্রন ত্যাগ করবে। সেও কি করবে?
ইলেকট্রন ত্যাগ করবে, সেও কি করবে, ত্যাগ করবে। তাহলে প্রত্যেকটা কি করবে, ইলেকট্রন ত্যাগ করবে। ঠিক আছে, এখন দেখো তো ইলেকট্রন ত্যাগ করার কারণে এই যে কপারটা সে কিসে পরিণত হয়ে গেল, পজিটিভ চার্জে পরিণত হয়ে গেল। আমরা জানি ইলেকট্রন ত্যাগ করলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। এই জিনিসটাকে আমরা বলি কি, পারমাণবিক শ্বাস। কে বলি, পারমাণবিক শ্বাস। ঠিক আছে ভাইয়েরা, পারমাণবিক শ্বাস। যখন কোনো একটা ধাতব পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়ে যাবে, তখন ওই পরমাণুটাকে আমরা কি বলবো, পারমাণবিক শ্বাস। কি বলবো, পারমাণবিক শ্বাস। এবং এই যে মাঝখানে দেখুন অনেকগুলো ইলেকট্রন আমার যুক্ত হয়েছে আইসা, এই ইলেকট্রনগুলো আমরা কি বলবো জানো, সঞ্চারণশীল ইলেকট্রন। কি বলবো, সঞ্চারণশীল ইলেকট্রন। লিখে রাখো, সঞ্চারণশীল, সঞ্চারণশীল ইলেকট্রন। কি বলবো, সঞ্চারণশীল ইলেকট্রন। তার মানে সঞ্চারণশীল মানে কি, সঞ্চার করতে পারে, সঞ্চার মানে কি চলাচল করতে পারে। তার মানে এই ইলেকট্রনগুলো কি করে, এই যে আমার পাইপ, এই যে আমার তারটা আছে না, এটার ভিতরে কি করে, এই যে আমার ইলেকট্রনগুলো আছে এগুলো ফ্রিলি মুভ করতে পারে, বুঝছো, এখান থেকে ওখানে যাবে, এখান থেকে ওখানে যাবে, এখান থেকে ওখানে যাবে, মানে ফ্রিলি মুভ করতে পারবে। দ্যাটস ওয়াই আমরা এটাকে বলি সঞ্চারণশীল ইলেকট্রন। এখন এই সঞ্চারণশীল ইলেকট্রনগুলো মুভ করে বলেই কি আমরা কারেন্ট পাই। কি পাই, কারেন্ট পাই। ধরো আমি এখানে দুই পাশে কি লাগাই দিলাম, তাহলে আশা করি এটা লিখতে পারছো, এগুলো লিখে নিবা। যদি না পারো ভিডিওটা একটু আটকায় করে এগুলো লিখে নাও, কারণ এগুলো পরীক্ষায় ইম্পর্টেন্ট, ভাইরা এগুলো লিখতে হবে পরীক্ষা আসলে। আচ্ছা, এখন আমি যদি এর সাথে দুইটা কারেন্টের তার লাগাই দেই, মানে একটা কারেন্টের সাথে যুক্ত করে দেই, এই পাশটা যদি আমার হয় পজিটিভ এবং এই পাশটা যদি আমার হয় নেগেটিভ, তাহলে আমি কারেন্টের তার লাগাই দিলাম। কি লাগাই দিলাম, কারেন্টের তার লাগাই দিলাম। এখন বলো তো দেখি, কারেন্টের তার লাগানোর পরে এই পাশটা যদি মাইনাস হয়ে যায়, তাহলে ইলেকট্রনগুলো কোন দিকে যাবে, পজিটিভ দিকে যাবে। সবগুলো ইলেকট্রন কোন দিকে আসবে, এই পজিটিভ দিকে চলে আসবে। ঠিক আছে, এখন বলো তো দেখি, ইলেকট্রনের যে একটা ফ্লো হইতেছে, এই ফ্লোটাকে আমরা কি বলি, আমরা জানি ইলেকট্রনের ফ্লো মানে কি, বিদ্যুৎ প্রবাহ। তড়িৎ মানে ইলেকট্রনের প্রবাহকে আমরা কি বলি, ইলেকট্রনের প্রবাহ মানে কি, বিদ্যুৎ প্রবাহ। ঠিক আছে, ইলেকট্রনের প্রবাহ ইকুয়াল টু কি, বিদ্যুৎ প্রবাহ। ইলেকট্রনের প্রবাহ ইকুয়াল টু কি, বিদ্যুৎ প্রবাহ। তার মানে এখানে ইলেকট্রনের প্রবাহ হইতেছে নাকি হইতেছে না, এর জন্যই আমরা কি বলি, আমরা বলি এর জন্য ধাতব তার দিয়ে আমরা কি করি, বিদ্যুৎ পরিবহন করি। ঠিক আছে, এখন একটা রিয়েল লাইফ এক্সাম্পল বলি। যখন আমাদের আম্মুরা রান্না করে, যখন আমরা স্টিলের চামচটা পাতিলে ডুবানো থাকে, অনেক সময় যখন ধরতে যাবা তখন দেখবে গরম লাগে। কি লাগে, গরম লাগে। কেন গরম লাগে, যখন তুমি পাতিলের মধ্যে, ধরো একটা পাতিল, যখন এর মধ্যে চামচটা ডুবানো থাকে, ঠিক আছে, এই চামচটা যখন ডুবানো থাকে, তখন এই পাতিলের নিচে তুমি কি দাও, আগুন দাও। তাহলে আগুন দিলে পাতিলটা কি হয়ে যায়, গরম হয়ে যায়। এখন দেখো এখানে যে ইলেকট্রন থাকে, এই জায়গায় যে ইলেকট্রনটা থাকে এবং এই জায়গায় যে ইলেকট্রনটা থাকে, এখন বলো ইলেকট্রন যখন তাপ পাবে তখন সে কি করে, ছোটাছুটি শুরু করে। কি করে, ছোটাছুটি শুরু করে। তোমার পিছনে যখন আগুন লাগাই দিতে তুমি কি হবে, দৌড় মারা শুরু করবে না। সেম এজ এই ইলেকট্রনটাকে যখন তুমি আগুন দিয়ে দিবা পিছনে, তখন সে কি করবে, দৌড়াদৌড়ি শুরু করবে। ঠিক আছে, তখন এখানে যখন আগুন দিবা এদিকে যাবে, এখানে যখন আবার আগুন দিবা, এখন আগুন দিতে থাকবা, ইলেকট্রনগুলো কি করতে হবে, মুভ করতে করতে কোন দিকে দৌড় মারবে, এদিকে যাবে। এদিকে ঠান্ডা ইলেকট্রনগুলো আছে না, একটু এদিকে আসা শুরু করবে। ঠিক আছে, গরমগুলো যাবে ওইদিকে, ঠান্ডাগুলো আসবে এদিকে, গরমগুলো যাবে এদিকে, ঠান্ডাগুলো এদিকে আসবে। যখন সবগুলোই গরম হয়ে যাবে, তখন এই চামচটা কি হয়ে যাবে, গরম হয়ে যাবে। ঠিক আছে ভাইরা, বুঝতে পারছি, সহজ নাকি কঠিন, খুবই সহজ। তো এই ছিল আমাদের পঞ্চম অধ্যায়, যেটার নাম হলো রাসায়নিক বন্ধন। দেখে আর কিছু আছে কিনা, ধাতু বিদ্যুৎ পরিবাহিতা আমরা পড়াই ফেলছি। ধাতু তাপ পরিবাহিতা, তাপ পরিবাহিত, এই যে আমরা চামচের উদাহরণ দিলাম এটা। তারপর কি আছে, দা অ্যান্ড। তা আমরা বলতেছিলাম যে আমাদের সিরিজটার নাম হলো এন্ড গেম সিরিজ। এন্ড গেম সিরিজ, এন্ড গেম কেন নাম দিলাম, কারণ এই একটা সিরিজের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে তোমাদের প্রত্যেকটা বইয়ের অধ্যায়গুলো আমরা কি করে দেবো, সায়েন্সের অধ্যায়গুলো আমরা শেষ করাই দিব একদম ফ্রিতে। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবা এবং ক্লাসগুলো অবশ্যই কমেন্ট করবা, লাইক করবা এবং কমেন্ট করার মাধ্যমে বলবা কোন জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে। তোমরা যদি কোনো জায়গায় প্রবলেম ফেস করো, বিনা দ্বিধায় আমাদেরকে জানাতে পারো, আমরা তোমাদেরকে সেগুলো সলভ করাই দিব। ইভেন কোন জায়গায় কত মিনিটের সমস্যা হয়েছে, বুঝতে পারো না কোন জায়গায়, সেগুলো কমেন্টে লিখে দিবা, আমরা একদম সম্পূর্ণ তোমাদের জন্য ফুল একদম সলিউশন দিয়ে দিব। ঠিক আছে ভাইরা, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো অধ্যায়ে। আসসালামু আলাইকুম।